মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। এটি কোনো সাধারণ সামরিক মহড়া নয়। উপসাগরীয় অঞ্চলের আল উদেইদ, আল দাফরা এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একের পর এক অবতরণ করছে দৈত্যাকার C-17 গ্লোবমাস্টার এবং C-5 গ্যালাক্সি পরিবহন বিমান। আর তাদের পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে F-35 লাইটনিং 2, F-22 র্যাপটরের মতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ যুদ্ধবিমান। তাদের জ্বালানি যোগাতে আকাশে দিবারাত্রি উড়ছে KC-135 স্ট্র্যাট্রো ট্যাঙ্কারের বহর। পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নীরবতা এই রহস্যকে আরও ঘনীভূত করছে, কিন্তু স্যাটেলাইটের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। আন্তর্জাতিক সামরিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো জানাচ্ছে, গত 72 ঘণ্টায় আটলান্টিক পেরিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের চলাচল নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। বিশ্বজুড়ে যখন এই নজিরবিহীন সামরিক সমাবেশের ছবি স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে পড়ছে, তখন শুধু সমরবিদদের কপালেই ভাঁজ পড়ছে না, সাধারণ মানুষের মনেও দানা বাঁধছে এক চাপা আতঙ্ক। সবার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রাথমিক প্রশ্ন: পেন্টাগনের এ ধ্বংসের বহরের চূড়ান্ত লক্ষ্যবস্তু কে? শত শত যুদ্ধবিমান আর হাজার হাজার সৈন্যের এই বিশাল আয়োজনের শেষ গন্তব্য কোথায়? এ প্রশ্নটি জন্ম দিচ্ছে আরেকটি গভীর উদ্বেগের। ইরাক ও আফগানিস্তানের ধ্বংসস্তূপ আর রক্তক্ষয়ী যুদ্ধের স্মৃতি এখনও দগদগে। ইতিহাস কি তবে আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? পেন্টাগন কি আরেকটি দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক যুদ্ধের নীল নকশা চূড়ান্ত করেছে, যার পরিণতি হবে অকল্পনীয়? কিন্তু কেন এ আয়োজন? এর পেছনের মূল চালিকা শক্তি কি? এটিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিছক কোনো ভূরাজনৈতিক খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ইসরায়েলের নিরাপত্তাকে কেন্দ্র করে নেওয়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, যা চিরদিনের জন্য বদলে দেবে মধ্যপ্রাচ্যের মানচিত্র? আর এই সব প্রশ্নের ঊর্ধ্বে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শীতল বাস্তবতাটি: যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয় কোনো রণক্ষেত্রে নয়, বরং ওয়াশিংটনের হোয়াইট হাউসের একটি মাত্র কক্ষে। ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে মিলে পর্দার আড়ালে কোন দেশের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন, কোন জাতির জন্য অপেক্ষা করছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। এইসব জটিল প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সমরবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সম্ভাব্য 3টি দেশের নাম সামনে নিয়ে আসছেন। প্রতিটি দেশের ক্ষেত্রেই আক্রমণের সপক্ষে যুক্তি রয়েছে, আবার রয়েছে পাল্টা ঝুঁকিও। এই 3টি দেশ হল গৃহযুদ্ধে জর্জরিত তালেবানের আফগানিস্তান, লোহিত সাগরে ত্রাস সৃষ্টিকারী হুতিদের ইয়েমেন এবং ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রধান শত্রু আয়াতুল্লাহ খামেনির ইরান। আমেরিকা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলেও পেন্টাগনের চোখ এখন হিন্দুকুশের পাহাড়ের উপর নিবদ্ধ। ওয়াশিংটন বারবার অভিযোগ করে আসছে তালেবান দোহা চুক্তি ভঙ্গ করেছে এবং আল কায়দা ও ISIS-K এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে আবারও নিরাপদ আশ্রয় দিচ্ছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা আফগানিস্তানকে সন্ত্রাসীদের বৈশ্বিক লঞ্চপ্যাড হতে দেব না। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট প্রমাণ পেয়েছে যে সেখানে আমাদের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যদি একটিও আমেরিকান নাগরিকের উপর আঁচ লাগে, তাহলে আমরা এমনভাবে জবাব দেব যা বিশ্ব আগে কখনো দেখেনি। আমাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার পরিণাম হবে ভয়াবহ। এর জবাবে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি এক অডিও বার্তায় পাল্টা বিবৃতি দিয়েছেন, আফগানিস্তানের মাটি এখন স্বাধীন। এই পবিত্র ভূমিতে কোনো বিদেশি শক্তির আগ্রাসন সহ্য করা হবে না। আমেরিকার হুমকি পুরনো অভ্যাস। তারা যদি আবারও আগ্রাসনের দুঃসাহস দেখায়, তাহলে তাদের জন্যও ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা অপেক্ষা করছে। আফগানিস্তান এখন আর 20 বছরের কোনো আফগানিস্তান নেই। কিন্তু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো ডক্টর সেথ জোন্স তার সাম্প্রতিক এক নিবন্ধে লিখেছেন, আফগানিস্তানে পুনরায় সামরিক অভিযান আমেরিকার জন্য একটি কৌশলগত দুঃস্বপ্ন হবে। স্থলপথে কোনো মিত্র নেই, আকাশ সীমা ব্যবহার করার জন্য প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভর করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকার জনগণ আরেকটি চিরস্থায়ী যুদ্ধ চায় না। সীমিত পরিসরে ড্রোন হামলা সম্ভব, কিন্তু উপসাগরীয় অঞ্চলে যে মাপের সামরিক সমাবেশ দেখা যাচ্ছে তা আফগানিস্তানের জন্য নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কাবুল ব্যুরো থেকে পাঠানো এক রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানের সাধারণ মানুষ আরেকটি যুদ্ধের ভয়ে আতঙ্কিত। তারা বলছে, আমরা শান্তি চাই। 20 বছরের যুদ্ধ আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আমেরিকার আবার ফিরে আসার অর্থ হলো আরও মৃত্যু, আরও ধ্বংস। সুতরাং যদি আফগানিস্তান ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়, তবে এমন বিশাল সামরিক আয়োজন শুধু তালেবানকে শায়েস্তা করার জন্য হওয়ার সম্ভাবনা কম। বিশ্লেষকদের মতে এটি একটি গৌণ লক্ষ্য হতে পারে, কিন্তু মূল লক্ষ্য নয়। লোহিত সাগর এবং বাবেল মানদ্বীপ প্রণালীতে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের এই পদক্ষেপে বৈশ্বিক সাপ্লাই চেইন প্রায় ভেঙে পড়ার উপক্রম, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তার সাম্প্রতিক এক ভাষণে অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আন্তর্জাতিক বাণিজ্য রুট কোনো সন্ত্রাসী গোষ্ঠীর খেলার জায়গা নয়। হুতিরা ইরানের মদতপুষ্ট জলদস্যু, যারা বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করবে তাদের চরম মূল্য দিতে হবে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হুতিদের এই ঔদ্ধত্য আমরা আর বরদাস্ত করব না। এর ঠিক পর এই হুতি নেতা আব্দুল মালেক আল হুতি ইয়েমেনের রাজধানী সানা থেকে এক টেলিভিশন ভাষণে এর জবাব দেন। তিনি বলেন, আমাদের এই সামরিক অভিযান ফিলিস্তিনের মুসলিম ভাইবোনদের জন্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা হামলা চালাবো।
আমেরিকা বা ব্রিটেনের হুমকিতে আমরা ভয় পাই না। যুদ্ধ হলে আমরা তার জন্য প্রস্তুত। লোহিত সাগর তাদের যুদ্ধজাহাজের সমাধিস্থলে পরিণত হবে। সামরিক বিষয়ক আন্তর্জাতিক জার্নাল জেন্স ডিফেন্স উইকলি-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, হুতিদের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখা একটি বড় ভুল। তাদের কাছে রয়েছে বিপুল সংখ্যক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং সি মাইন, যা বিশ্বের যে কোনো নৌবাহিনীর জন্য বড় হুমকি। মার্কিন বিমান হামলা তাদের সাময়িকভাবে দুর্বল করতে পারলেও সম্পূর্ণ নির্মূল করা প্রায় অসম্ভব। অন্যদিকে লন্ডনের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এর মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ড নেল ক্যাফার্টি মনে করেন, ইয়েমেনে বড় আকারের অভিযান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য বিপদ ডেকে আনবে। হুতিরা তখন তাদের তেলক্ষেত্র এবং শহরগুলোতে হামলা চালাবে। সুতরাং হুতিদের বিরুদ্ধে সীমিত আকারে অভিযান চললেও F-22 র্যাপটরের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন প্রমাণ করে যে পেন্টাগনের লক্ষ্য আরও বড়। হুতির একটি গুরুত্বপূর্ণ টার্গেট, কিন্তু তারা সম্ভবত মূল নাটকের একটি অংশ মাত্র, পুরো নাটক নয়। আফগানিস্তান এবং ইয়েমেনের চেয়েও যে দেশটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে এবং যার বিরুদ্ধে সকল প্রমাণ একত্রিত হচ্ছে তা হল ইরান। ইরানের দুটি অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তার বদলি নেটওয়ার্কের ক্রমবর্ধমান প্রভাব এবং সম্প্রতি ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর ঘটনা ওয়াশিংটন এবং তেল আবিবের ঘুম কেড়ে নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে তার রেড লাইন মনে করিয়ে দিয়ে বলেছেন, আমার শাসনামলে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি গ্যারান্টি। তেহরান মোল্লাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা মানে সভ্যতার জন্য হুমকি। আলোচনা ব্যর্থ হলে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নিতেও আমরা দ্বিতীয়বার ভাবব না। সব অপশন টেবিলে খোলা আছে। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে এক জনসভায় বজ্রকণ্ঠে ঘোষণা করেন, আমেরিকা ও তার অবৈধ সন্তান জায়নবাদী ইসরায়েলকে বলছে, সেই যুগ শেষ হয়ে গেছে যখন তোমরা এসে হামলা করে পালিয়ে যেতে। ইরানের দিকে ছোড়া প্রতিটি আঘাতের জবাবে আমরা 10টি আঘাত হানব। আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর হৃৎপিণ্ডকে লক্ষ্য করতে প্রস্তুত। যে কোনো ভুল পদক্ষেপ শত্রুকে এমন অনুশোচনা করাতে বাধ্য করবে যা ইতিহাসে লেখা থাকবে। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ আর গোপন তৎপরতা সকল জল্পনাকে প্রায় নিশ্চিত সত্যে প্রমাণিত করেছে। প্রথমত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ওয়াশিংটন সফর এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকের পর ওভাল অফিসের সামনে দাঁড়িয়ে নেতানিয়াহু এক শীতল এবং ইঙ্গিতপূর্ণ বক্তব্যে বলেন, আমরা এবং আমাদের মহান মার্কিন মিত্ররা একটি সাধারণ হুমকি মোকাবেলায় সম্পূর্ণ একমত। এ হুমকি তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দিয়ে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করতে চায়। খুব শিগগিরই আপনারা এর বাস্তব প্রতিফলন দেখতে পাবেন। দ্বিতীয় এবং সবচেয়ে রহস্যময় প্রমাণটি হল জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি দলের রাজনৈতিক পরামর্শক ওয়ালিদ গাদবানের একটি টুইট, যা কূটনৈতিক মহলে ঝড় তুলেছে। তিনি ইংরেজিতে লিখেছেন, দে আর কামিং অ্যান্ড উইথ দ্যাম কামস এ বেটার টুমোরো। ওয়ালিদ গাদবান, যার অর্থ তারা আসছে এবং তাদের সাথে একটি সুন্দর আগামীকাল আসছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই একই বার্তা তিনি ফার্সি ভাষাতেও পোস্ট করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি সরাসরি ইরানকে উদ্দেশ্য করে দেওয়া এক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এবং আসন্ন সামরিক অভিযানের একটি গোপন বার্তা। শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের উপর হামলা হলে তার ফলাফল হবে বহুমাত্রিক। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করবে। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলো আক্রান্ত হবে এবং পুরো মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে। তবে সম্ভাব্য এ হামলার আঁচ করতে পেরে বসে নেই ইরানও। তেহরান তার আকাশকে একটি অবেধ্য দুর্গে পরিণত করার চেষ্টা করছে। রাশিয়া থেকে তারা সংগ্রহ করেছে S-400 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে বাভার 373 এর মতো সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে রাশিয়ার MiG-29 এবং খুব শিগগিরই যুক্ত হতে যাচ্ছে সুখোই 35। এছাড়াও ইরানের শাহিদ সিরিজের ড্রোন এবং ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রগুলো যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার তাদের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরানের সামরিক কৌশল প্রতিরক্ষামূলক এবং অপ্রতিসম। তারা জানে মার্কিন বিমান বাহিনীর সাথে সরাসরি লড়াইয়ে তারা পারবে না, তাই তাদের লক্ষ্য হবে মার্কিন রণতরী, উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের উপর বিধ্বংসী পাল্টা হামলা চালিয়ে যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে আমেরিকা পিছু হটতে বাধ্য হয়। সুতরাং একদিকে যখন মার্কিন যুদ্ধবিমান এবং ইসরায়েলি পরিকল্পনা চূড়ান্ত রূপ নিচ্ছে, অন্যদিকে ইরানও তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবার ছকে চাল দেওয়া প্রায় শেষ। সবকিছু ইঙ্গিত দিচ্ছে এ অঞ্চল আরেকটি বিধ্বংসী এবং ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যার স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। তাহলে কি ওয়ালিদ গাদবানের সেই টুইট সত্যি হতে চলেছে? সত্যি কি তার আসছে? উত্তরটা হয়তো আর বেশি দূরে নয়। প্রশ্ন এখন আর যদি নয়, প্রশ্ন এখন কখন।